নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলে গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আমি আজ আপনাদের শোনাব বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ প্রেমের গল্প উপন্যাস থেকে একটি সুন্দর প্রেমের গল্প, যে গ্রন্থটি সম্পাদনা করেছেন তারই সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। গল্পটির নাম অরন্ধনের নিমন্ত্রণ। দেখুন কেমন লাগে। এক একজন লোকের স্বভাব বড় খারাপ। বকুনি ভিন্ন, তারা এক দণ্ড থাকতে পারে না। শ্রোতা পেলেও বকে, না পেলেও বকে। হীরেন ছিল এই ধরনের মানুষ। তার বকুনির জ্বালায় সকলে অতিষ্ঠ। অফিসে যারা তার সহকর্মী, শেষ পর্যন্ত তাদের অনেকের স্নায়ুর রোগ দেখা দিলে অনেকে চাকরি ছাড়বার মতলব পড়ল। সব বিষয়ে প্রতিভার মতোই বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে। হীরেনের বাবার এই বকুনি ছিল একটা রোগ। শেষ বয়সে তাকে ডাক্তারে বারণ করেছিল তিনি যাতে বেশি কথা না বলেন। তাতে তিনি জবাব দিয়েছিলেন, হ্যাঁ, তবে আর বেঁচে থেকে লাভটা কি ডাক্তারবাবু? যদি দু একটি কথাই কারোর সাথে না বলতে পারলুম তাহলে মরে যাওয়াই ভালো। কথা বলতে বলতেই হৃৎপিণ্ড দুর্বল হওয়ার ফলে তিনি মারা যান। মার্টার টু দ্য কজ। এহেন বাপের ছেলে হীরেন, 22 বছরের যুবক, অফিসে কাজ করে, আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে। বিবাহ করবার ইচ্ছা তার নেই। শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে। এতদিন হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেয়নি। হীরেন সন্ন্যাসী হয়ে দিন রাত মঠে থাকতে শুরু করল। কিন্তু যদি সত্যি সত্যি সেরকম করত তাহলে 1 মাসের মধ্যেই মঠ বোধহয় জনশূন্য হয়ে পড়ত। হীরেনের এক বৃদ্ধা পিসিমা থাকতেন দূর পাড়াগাঁয়ে। স্টেশন থেকে 10-12 ক্রোশ নেবে যেতে হতো এমন এক গ্রামে। পিসিমার আর কেউ নেই। হীরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল। বুড়ি অনেক দিন থেকেই দুঃখ করছিল, চিঠিপত্র লিখছিল। সে গ্রামের সবাই এতদিন জানতো যে তাদের কুমি অর্থাৎ কুমুদিনীর মতন বকুনিতে ওস্তাদ মেয়ে এই অঞ্চলে নেই। কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন, কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনির জ্বালায় যজমানরাও ভিটে ছেড়ে পালাবার উপক্রম করত। বিয়ের লগ্ন উত্তীর্ণ হবার উপক্রম। কুমির বাপের বকুনি প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তার বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না। যত তুচ্ছ বিষয়ই হোক না কেন তিনি সেই অবলম্বন করেই বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন। মনে যথেষ্ট উৎসাহ আর শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি করবার ক্ষমতা না থাকলে মানুষ কিন্তু এরকমভাবে বকতে পারে না, আর শ্রোতাদের মনোযোগ ধরে রাখতেও পারে না।
তার মৃত্যুর সময়ে গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল, আজ থেকে গাঁটা নিঝুম হয়ে গেল। দু একজন বলেছিল, এবার আমসত্ত্ব সাবধানে রোদে দিও, মুখুজ্জে মশাই মারা গিয়েছেন, কাক চিলের কিন্তু উৎপাত বাড়বে। অর্থাৎ তাদের মত অনুযায়ী গাঁয়ের বোধহয় এতদিন কাক চিল বসতে পারত না মুখুজ্জে মশাইয়ের বকুনির চোটে। নিন্দুক লোক কোন জায়গাতে নেই, কিন্তু হায়, নিন্দুকের আশা পূর্ণ হয়নি, বা মুখুজ্জে মশাইয়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবার কারণ ঘটেনি। মুখুজ্জে মশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তার 8 বছরের মেয়ে কুমিকে। পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিণী হয়েছিল সেই মেয়ে। এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সন্দেহ করে বসলেন মেয়ে তার বাপকে ছাড়িয়ে না যায়। সেই কুমির বয়স এখন 13 কি 14। সুশ্রী উজ্জ্বল শ্যামবর্ণা, কোঁকড়া কোঁকড়া এক রাশ চুল মাথায়, বড় বড় চোখ, মিষ্টি গলার সুর, এক হারা গরম, কথায় কথায় খিলখিল করে হাসি, মুখে বকুনির খই ফোটে দিন রাত। শুভক্ষণে দুজনের কথা হলো। হীরেন সকালবেলা পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যেস করবার চেষ্টা করছে। এমন সময় পিসিমা আপন মনে বকা শুরু করলেন, দুধ কি আজ দিয়ে যাবে না কে জানে বাবা, বেলা তো তেপান্তর গড়িয়ে গেল, ছেলেটা যে না খেয়ে শুকিয়ে বসে আছে কেউ কি তা জানে, একটু চা করে দেব তারও কোনো জো নেই, একটু দুধও নেই, আগে জানলে রাতের বাসি দুধ একটু রেখে দিতাম। রাতের বাসি দুধ রোজ রাখো কি না না? বলতে বলতে একটা কিশোরী এক ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটার কাছে এসে দাঁড়ালো। পিসিমা বললেন, দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় তো দেখি, এনে দে দুধটা ঢাল। কিশোরী চঞ্চল লঘুপদে রান্নাঘরের মধ্যে ঢুকে গেল এবং সেই দুধটা ঢেলে যথাস্থানে রেখে আমতলায় দাঁড়িয়ে হাসি মুখে বলল, শোনো ও পিসি, কাল কি হয়েছে তুমি জানো? পিসিমা বললেন, কি হয়েছে রে? এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেয়েটি হাত পা নেড়ে একটা গল্প জুড়ে দিল। কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকে নাপিত বইয়ের কাঁথা পেতেছিল যে সেই কাঁথা চিবিয়ে খেয়েছে, এই মাত্র ঘটনার অংশ। কিন্তু কিন্তু কি যে বলবার ভঙ্গি, কি যে কৌতুকপূর্ণ হাসি উচ্ছ্বাস, কি যে হাত পা নাড়ার ভঙ্গি। পিসিমার চায়ের জল গরম হলো, চা ভেজানো হলো, হালুয়া তৈরি হলো, পেয়ালায় ঢালা হলো, তবু কি সেই গল্পের বিরাম আছে? বিরাম নেই। পিসিমা বললেন, ও কুমিমা, একটু ক্ষান্ত দাও এবার, সকালবেলা আমার অনেক কাজকর্ম আছে, তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি আমার যাবে, তা চাটা আর এই খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে, একটু দে দেখি মা। কুমি বিস্ময়ের সুরে বলল, কে পিসি, কে এসেছে? তুই চিনিস না, আমার বড় জ্যাঠতো ভাইয়ের ছেলে, কাল রাত্রিরে এসেছে। তবে চা তৈরি করবার আর এত তাড়া বারবার আমি কেন দিচ্ছি বলতো?
তুই কি কারো কথা শুনতে চাস না পাস? নিজের কথা নিয়েই তো শুধু বকে যাস। কুমি সলাজ মুখে চার খাবার দাওয়ার ধারে রেখে চলে যাচ্ছিল, কিন্তু হিরেন তাকে এত সহজে ফিরতে দিতে প্রস্তুত নয়। সে কুমির নাপিত বাড়িতে ছাগলের কাঁথা চিবোনোর গল্প শুনছিল, উদ্বিগ্ন, মুগ্ধ হয়ে, বিস্মিত হয়ে, এবং একটু পুলকিত হয়েছে মেয়েটির ক্ষমতা দেখে। সে বলল, খুকি, তোমার নাম কি? কুমুদিনী। হিরেন বলল, এই গাঁয়েই বুঝি তোমার বাড়ি নাকি? ও পাড়ায়? তা ছাগলের কথা যেন কি বলছিলে, একটু ভালো করে বলতে পারো? কুমির লজ্জায় ছুটে পালালো, কিন্তু কুমুদিনী আবার কি কাজে যেন আসলো এখানে, আসতে হলো বলা যায়। হিরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হয়েও গেল। দুজন দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ। দুজনেই ভাবে, এমন শ্রোতা কখনো তো দেখিনি। 3 দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠোনে দাঁড়িয়ে কুমি আর দাওয়ার খুঁটি হেলান দিয়ে বসে হিরেন ঘণ্টা খানেক ধরে পরস্পরের কথা শুনছে। হিরেন অনর্গল বকে যাচ্ছে, কুমি শুনছে, আবার কুমি অনর্গল বকে চলেছে, হিরেন তখন মন দিয়ে শুনছে। সেবার 5-6 দিন পিসিমার বাড়ি থেকে তারপরে হিরেন চলে গেল। কুমি যাবার সময় দেখা করলে না বলে হিরেন খুব দুঃখ পেল, কিন্তু হিরেন চলে যাবার পর কুমি 2-3 দিন মন মরা হয়েছিল, মুখে হাসি নেই, কথা নেই। বুড়ি পিসিমার প্রতি হিরেনের টানটা যেন হঠাৎ করে খুব বেড়ে গেল। যে হিরেন 2 বছর 3 বছর অন্তর একখানা চিঠি বড়জোর লিখত, অথবা পিসিমার কাছে খবর পেয়ে একবার আসতো, আজ বছর 2 আগের কথা। হিরেনের পিসিমা বলেছিলেন, হিরু বাবা, যদি এলি এখানে তবে আমার একটা উপকার করে জানা। আমার তো আর কেউ দেখবার লোক নেই, তোরা ছাড়া। নূরপুরে ধরণী কামারের কাছে 1 গাদা টাকা পাবো, জমার খাজনার টাকা। একবার গিয়ে তার সাথে কথা বল না বাবা, টাকাটা ফেরতের একটা ব্যবস্থা তো করে আসতে পারিস। হিরেন এসেছে 2 দিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করবে বলে। সেই জ্যৈষ্ঠী মাসের দুপুর রোদে খাজনার তাগাদা গায়ে গায়ে ঘুরে নিয়ে আসবে, এর জন্য সে এখানে আসেনি। কাজেই নানা অজুহাত দেখিয়ে সে পরদিন সকালেই সরে পড়েছিল। এখন সেই হিরেন শতপবিত্র হয়ে একদিন বলল, পিসিমা, তোমার সেই নূরপুরের প্রজাদের বাকি খাজনার কিছু কি হলো, পেয়েছ? যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার আমি নিজেই সেখানে ঘুরে আসি, বুঝলে? এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই, তাই ভাবছি তোমার কাজটা একবার করেই দিয়ে যাই। ভাইপোর সুমতি হয়েছে দেখে পিসিমা খুব খুশি হলেন। হিরেন সকালে উঠে নূরপুরে যায়, দুপুরের আগেই ফিরে আসে। এসে সেই যে বাড়িতে বসে আর সারাদিন বাড়ি থেকে একটুও বেরোয় না। কুমিকেও প্রায়ই দেখা যায় পিসিমার উঠোনে, নয়তো আমতলায়, নয়তো দাওয়ার বসে হিরুদার সঙ্গে গল্প করছে।
কাকচিল পড়ায় তারা চিন্তা করে না, কারণ এখন আর বাসায় কাকচিল আসে না। জ্যোৎস্নাও উঠে গেছে। কুমি বলল, চললুম হিরুদা। এখনই যাবি কেন? বস না আর একটু। উঠোনের একটা ধারে একটা নালা। হঠাৎ কুমি বলল, জ্যোৎস্না রাতে এলো চুলে লাফিয়ে নালাটা আমি পার হব, কি হয় পার হলে? আমায় যখন ভূতে পাবে না, তখন তুমি দেখতে পাবে। হি হি, দেখো। তারপর সে লাফালাফি করে নালাটা বার কতক এপার ওপার করল। এমন সময় ওর মা ডাক দিলেন, ও পোড়ামুখী মেয়ে, এই ভরা সন্ধেবেলায় একা একা কি করছো ওখানে? তোমায় নিয়ে না হয়েছে আমার যত জ্বালা, কি যে করি। ধিঙ্গি মেয়ে একটা, এতটুকু কাণ্ডজ্ঞান যদি থাকে। হিরু ভালো মানুষের মতো মুখখানা করে হ্যারিকেন লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে তখন ব্যস্ত ছিল। মানুষের যা কাজ। মায়ের পিছু পিছু কুমি চলে গেল। একটু অনিচ্ছার সঙ্গেই যেন গেল মনে হলো। মুখে তার অপ্রতিভের হাসি। হীরেন মনমরাভাবে লণ্ঠনের সামনে কি একখানা বই নিয়ে খুলে বসল। চেষ্টা করল একটু পড়ার। মাসের পর মাস যায়, বছরও ঘুরে গেল। নতুন বছরের প্রথমে হীরেনের চাকরিটা গেল। অফিসের অবস্থা তো ভালো নয়, সেই জন্য। এই 1 বছরের মধ্যে হীরেন পিসিমার বাড়ি আরও অন্তত 10 বার এসেছে, এবং এই 1 বছরের মধ্যে হীরেন বুঝে গেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই। বিধাতা একজন মাত্র কুমিকে সৃষ্টি করেছেন। কি বুদ্ধি, কি রূপ, কি কথাবার্তা বলার ক্ষমতা, কি হাত নাড়ার ললিত ভঙ্গি, কি লঘুগতি, চরণ ছন্দ। প্রস্তাবটা কে উঠেছিল জানি না, বোধহয় হিরুর পিসিমাই। কিন্তু কুমুদিনীর জ্যাঠামশাই সেই প্রস্তাবে রাজি হননি, কারণ তারা নাকি কুলীন। হীরেনরা বংশজ। কুলীন হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন কোন মানুষ? এ কথা ধারণা করাই তো লজ্জার, অন্যায়। হিরু শুনে চটে গিয়ে পিসিমাকে বলল, কে তোমাকে বলেছিল পিসিমা ডেকে অপমান হওয়ার জন্য? আমি তোমার পায়ে ধরে কি বলেছিলাম কুমির সঙ্গে আমাকে বিয়ে দাও? সবাই জানে আমি বিয়ে করব না। আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকব। সব ঠিকঠাক হয়ে গেছে। এবার একটা সমস্যা, মানে ইয়েটা মিটে গেলেই এখন হয়। কুমির কানে কথাটা যেভাবে গেল, অর্থাৎ কুমির কানে কথাটা যে ঢুকলো, হিরু যা বলেছে সেটা ঠিক বোঝা গেল না। কিন্তু হ্যাঁ, ঢুকেই ছিল। সে বলল, হিরুদাকে বিয়ে করতে আমি কি পায়ে ধরে সাধতে গেছিলাম? বয়ে গেল। সন্ন্যাসী হবে তা আমার কি, হোক না। হিরু তল্পি বেঁধে পরদিনই পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হিরুর বাড়ির অবস্থা তেমন কিছু ভালো নয়। এবার তার কাকা মা একসঙ্গে বলতে শুরু করেছে সে যেন একটা
চাকরির সন্ধান দেখে। বেকার অবস্থায় বাড়ির বসে কত দিন আর এভাবে চলবে? হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলের কারখানার বড়বাবু। কাকার বন্ধু যদিও, কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল এবং মাস দুই পর তার বাসায় বসে খাওয়া দাওয়ার পরে কারখানা অফিসে একটা চাকরি পেয়ে গেল সে। লাল টালি ছাওয়া ছোট্ট কোয়ার্টারটা ছিল হিরুর। বেশ ঘরদোর, বড় বড় জানলা, জানলার দিকে মারক পাহাড় দেখা যাচ্ছে। কাজকর্ম অবসরে জানলা দিয়ে চাইলে চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন যাচ্ছে আর আসছে। শান্টিং ইঞ্জিনগুলো চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। আর পাহাড়ের নিচে স্লাইডিং লাইনের একদম সাইড দিয়ে ধোঁয়া ছেড়ে চলে যাচ্ছে গাড়িগুলো। একদিন রবিবারে ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু নেই তখন। কিন্তু তারপর বড়বাবুর যেখানে ছিলেন তার কাছে বেড়াতে গেল একদিন। মনি ছেলেটি বেশ সুন্দর। পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি পরীক্ষা দিয়ে বেরিয়েছে। তার বাবার ইচ্ছা ছিল কাশীর হিন্দু ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর, কিন্তু মনির তো ইচ্ছা নয়, সে কলকাতায় সায়েন্স কলেজে অধ্যাপক হবে। অধ্যাপক রমনের কাছে ফিজিক্স পড়তে চায়। এই নিয়ে বাবার সঙ্গে তার প্রায়ই মতান্তর লেগে থাকত। হিরু জানতো এসব কথা। বিকেলবেলা জামালপুর স্টেশনের, জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত ধরে অব্যাবধি পাওয়ার জন্য তারা দক্ষিণ দিকে পাহাড়ের ওপর দিকে অনেকটা চলে গিয়েছিল। নীল অতসী বা বন তুলসীর জঙ্গল চারিদিকে হয়ে আছে, পাহাড়ের মাথায় বিভিন্ন জায়গায়। ঘন ছায়া নেমে আসছে পূর্ব দিকে শৈল শানুতে। একটা বনলতার হলদে ক্যামেলিয়া ফুলের মতন ফুল ফুটেছে। খুব নিচে কুলি মেয়েরা পাহাড় যে কত লম্বা সেটা বোঝাবার চেষ্টা করছে। পূর্ব দিকে যতদূর যায় দৃষ্টি, সমতল মাঠ, ভুট্টার ক্ষেত, এক খোলা বস্তি। কেবল দক্ষিণে বা পশ্চিমে, পূর্ব সংক্রান্ত পূর্ব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী আর শালবন পাশে পাশে মিল করা রয়েছে। একটা মহুয়া গাছের তলায় বসে মণি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, রুটি এবং জামালপুর বাজার থেকে কিনে আনা জিলিপি একখানা খবরের কাগজের ওপর সাজালো এবং এইভাবে গুছিয়ে এত সুন্দর ডাকলো, দেখেই ভালো লাগছিল। আর পাশে ফ্লাক্সের মধ্যে চা করা ছিল। চাটা বার করে কলাইয়ের যে পেয়ালা তার মধ্যে ঢেলে দিল। দেখলে, হিরু অন্যমনস্কভাবে মহুয়া গাছের গুড়িটা ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে। খাবে এসো। কি হলো তোমার হিরুদা? হিরু নিরুৎসাহভাবে
খেতে লাগলো। সারা বিকেলে যতক্ষণ পাহাড়ের ওপর থেকে দাঁড়াবার একটা জায়গা ব্যবস্থা হচ্ছে, পাহাড়ের ওপরেই তারা ছিল। কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছিল, শুধু উদাস কি যেন একটা ভাবছে। মণি ভাবল, পাহাড়ে বেড়ানোটাই হিরুদার কাছে একটা মাটি হয়ে গেল মনে হচ্ছে। পাহাড় থেকে নামবার মুখে হিরু হঠাৎ বলল, মণি, একটা মেয়েকে বিয়ে করবে ভাই? মণি তো অবাক হয়ে করে হেসে উঠে বলল, কি ব্যাপার বলো তো হিরুদা, তোমার আজ হয়েছেটা কি? আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বলো না মণি, যেটা বললাম, একটু গরিবের মেয়েকে বিয়ে করে একটু দায় থেকে উদ্ধার করো না। তোমার মতো ছেলেরও তো। কি, তোমার কোনো আপনার লোক নাকি সে? তোমার নিজের বোন-টোন নাকি? বোন না হলেও বোনের মতোই তো। বেশ দেখতে শুনতে ছেলেটি, সুশ্রী। আর মেয়েটিও খুব সুন্দর দেখতে, বুঝলে, বুদ্ধিমতী। আমার কথায় তো কিছু হবে না। তুমি বাবাকে কি মাকে কি একটু বলো ব্যাপারটা। একে তো লেখাপড়া নিয়েই বাবাকে চটিয়ে রেখেছি আমি, আবার বিয়ে নিয়ে যদি বাবাকে বলতে থাকি চটিয়ে দিলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বাবার মেজাজ তো তুমি জানোই। রাত্রে নিজের ছোট্ট বাসাটাতে হিরুদা কথাটা আবার ভাবল। আজ পাহাড়ের ওপর উঠেই তার কেমন যেন মনে হয়েছিল সব গোলমাল হয়ে যাচ্ছে। কুমির বাবা তাহলে তাহলে তো মোটেই ভুল বলেননি, আর তিনি ভোলেননি। নীল আকাশ আর ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বন তুলসীর গাছ, সব শুদ্ধ মিলে একটা বেদনার মতো। তার মনে কর্মীর এক হাসি ভরা মুখ যেন গেঁথে আছে। ডাগর চোখে দৃষ্টি দুটি রয়েছে। তার হাত ন্যাড়ার ললিত ভঙ্গি আর অনর্গল বকুনি। তো সন্ন্যাসী হয়ে যাবে যখন রামকৃষ্ণ আশ্রমে, সবাই জানে। সত্যি পিসিমা কুমির বাবাকে গিয়ে এই বিয়ের কথা যে কেন বলতে গেলেন কে জানে। কিন্তু কুমিকে জীবনে সুখী করে তারপর দিয়ে আমায় যেতে হবে। আর একটা পার্থক্য, সাহসে ভর করে মনির বাপের কাছে যে প্রস্তাবটা করার কথা সেটা করে ফেলল। হিরুকে মনির বাপ মা স্নেহ করতেন। তারা বললেন, মেয়ে যদি ভালো হয় তাদের কোনো আপত্তি নেই। তারা চাকরি উপলক্ষে পশ্চিমে থাকেন। এই অবস্থায় স্বঘরের মেয়ের সন্ধান পাওয়ার বড় কঠিন বটে। এখন সন্ধান পাওয়া গিয়েছে ভালো মেয়ের, আর মনির দিকে যখন দিতেই হবে নজর, তখন মেয়েটিকে দেখে আসতে দেওয়া কি ঠিক? কুমির জ্যাঠাকে আগেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তারা সমস্ত জিনিসপত্র অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিল। এত বড় লোকের ছেলেকে জামাই করে
পাওয়ার দুরাশা তাদের নেই। হিরুর যেমন কাণ্ড আর কি বলা যায়। তীক্ষ্ণ পুজোর সত্যি মনির জ্যাঠার কিন্তু হাত আছে বলতে হবে। কারণ হিরু পুজোর ছুটির সময় মনির এক জাততো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে যায় বলে ঠিক করে নিয়েও এলো। কুমি এসে হিরুর পায়ে ধুলো নিয়ে নমস্কার করে বললে, কি হলো হিরুদা? হিরু বললে, ভালো আছিস কুমি? এতদিন কোথায় ছিলে হিরুদা? চাকরি করছি যে পশ্চিমের জামালপুরে, 7-8 মাস হয়ে গেল, তারপরই দেশে ফিরছি। ও, কাকে সঙ্গে করে নিয়ে এসেছ গো? হিরু কেশে গলাটা একটু পরিষ্কার করে বলল, ও আমার বন্ধুর দাদা। তা এখানে এসেছো কেন? আরে এসেছে গিয়ে মানে এমনি বেড়াতে এসেছে আর কি। তবে তোমার আর ঢোক গিলতে হবে না বুঝলে। আমি সব জানি। কেন ওসব চেষ্টা করছো হিরুদা? হিরু বললে, যাও, এমন করে বলো না। চুলটুল বেঁধে একটু ঠিক করে বসো। ওরা খুব ভালো লোক, আর কত বড় লোক জানো? জামালপুরে ওদের ভীষণ খাতির জানো তো। আমি অনেক কষ্টে ওদের এখানে নিয়ে এসেছি। বড় ভালো হবে এই বিয়েটা যদি ভগবানের ইচ্ছায় হয়ে যায়। অনেক কষ্টে কুমিকে রাজি করিয়ে তার চুল বেঁধে সেখানে বসানো হলো। সব মেয়ের যেমন অজস্র গুণ থাকে, কুমির কথাও তা বলা হলো। কুমি কিন্তু পাঞ্জাব প্রদেশে ম্যাপের কোন দিকে অবস্থিত সেটা বলতে পারবে না, পারলেও না। তাজমহল কে তৈরি করেছিল সে সম্বন্ধেও কিন্তু ওর কোনো সম্পূর্ণ ধারণা নেই। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বলল, যদিও সে কিন্তু বেশ ভালোই গান গায়, তবু এখানে গাইতে চাইল না। সঙ্গের ভদ্রলোকটিকে দেখে মনে হলো তারা মেয়ে দেখতে এসছেন। তাই সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকাতে রেল স্টেশনে চলে গেলেন। রাত্রের ট্রেনে তিনি তার শ্বশুরবাড়ি চলে যাবেন। যাবার সময় বলে গেলেন, মতামত জানিয়ে চিঠি দেব। কিন্তু তাতে তাকে নৌকাতে তুলে দিয়ে ফিরে এসে কুমিকে বললেন, কি করে বলবে? ও কি করে বলল যে গান গাইতে জানে না? ছি, এই কি ছেলে মানুষই! ওরা শহরের মানুষ। গান শুনলে কি খুব খারাপ হতো যদি একটু গান শোনানোই হতো? কেন যে গানটা শোনালো না কে জানে। এমনিতে ঘরের মধ্যে সবসময় গুনগুন করে গেয়েই চলেছ, আর এর বেলা? কুমি রাগ করে বলল, ঘরের কোণে গান গাইবো না তো কি আসরে নেবে গান গাইবো নাকি? পারবো না, কারোর সামনে আমি গান গাইতে পারবো না। হিরিও রেগে গিয়ে বলল, তবে থাকো, চিরকাল আইবুড়ো হয়ে ধিঙ্গি হয়ে থাকো, আমার কি? কুমির বাড়ি ও পাড়ায় সবাই এজন্য কুমিকে ভৎসনা করল। গান গাও না গাও, গান গাইতে জানি না এ কথা বলার কি দরকার ছিল? ছি, কাজটা একদম ভালো হয়নি। বলা বাহুল্য, ভদ্রলোকের কাছ থেকে কোনো পত্র আর এলো না। হিরু পুজোর ছুটিতে জামালপুরে গিয়ে শুনল মেয়ে নাকি তাদের পছন্দ হয়নি। মাস 5-6 কেটে গেল। কি অদ্ভুত 5-6 মাস!
কাজ করতে করতে জানলা দিয়ে যখনই উঁকি দিয়ে বাইরের দিকে চায় তখনই যেন মনটা কেমন হয়ে যায়। কুমির কথা কতবার যে মনে পড়ে। ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে খুব আলাপ হয়ে গেল। নতুন MBBS পাশ করেছে, জামালপুরে প্র্যাকটিস করতে এসেছে। বেশ সুন্দর চেহারা, বাড়ির অবস্থাও খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারল ছোকরা এখনো বিয়ে করেনি এবং কুমির পাল্টি ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখাবার জন্য রাজি করলেন। মেয়ে দেখাও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তো অজ পাড়াগা, দ্বিতীয়ত তারা ভেবেছিলেন পাড়াগাঁয়ের জমিদার টমিদার কিছু একটা হবে, বা অবস্থাপন্ন ঘরের মেয়ে বোধহয় হবে। এমন গরিব ঘরের মেয়ে তাদের চলবে না। মাস তিনেক পরে হিরু আর এক বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে পিসিমার বাড়ি হাজির হলো। কুমিদের বাড়ির সবাই বলল, হিরু বড় ভালো ছেলে, কুমির জন্য কত না চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু এত বড় বড় সম্বন্ধ এনে ও ভুল করছে। ওসব কি জোটে আমাদের কপালে? মেয়ে পছন্দ হলেই বা অত টাকা আমরা দেব কোত্থেকে? কুমির সঙ্গে খিড়কি দৌড়ের কাছে হিরুর দেখা হলো। কুমি বলল, হিরুদা, তুমি কেন সব পাগলামি করছো বলো তো? বিয়ে আমি করব না, তোমার দুটো পায়ে পড়ি, তুমি সব বন্ধ করো। হিরু বলল, ছি, লক্ষ্মী দিদি আমার, অমন করে না। এবার যে জায়গাটা ঠিক করেছি না, তারা খুব ভালো লোক, এবার নিঘাত লেগে যাবে। কুমি লজ্জায় রাঙা হয়ে বলল, তুমি কি বলো হিরুদা? আমার রাত্রে কি ঘুম হবে না নাকি বিয়ে না হলে? মিছিমিছি আমার জন্য তোমাকে লোকে যা তা বলে, তুমি কি জানো? তুমি ক্ষান্ত দাও বাবা, তোমার পায়ে পড়ি হিরুদা। হিরু এসব কথা কানেও তোলে না। পাত্রপক্ষের লোক নিয়ে এসে হাজির করে, কিন্তু কুমি কিছুতেই এবার তাদের সামনে আসতে রাজি হলো না। সে দস্তুর মতো বেঁকে বসল। হিরু বাড়ির মধ্যে গিয়ে বলল, পিসিমা, আপনারা দেরি করছেন কেন বলুন তো? কুমির মা বললেন, এসো, একটু বোঝাও না বাবা মেয়েটাকে। আমরা তো হার মেনে গেলাম, ও চুলে চিরুনি ছোঁয়াতেই দেবে না, দেখো উঠবেও না, বিছানা থেকে পড়ে রয়েছে ওখানে। কুমি ঘর থেকে বলল, পড়ে থাকবো না তো কি করব? বারে বারে সং সাজতে আমার একদম ভালো লাগে না। হিরুদা বলল, না না, সং সেজে একটু বসতে হবে বই কি। হিরু ঘরের মধ্যে ঢুকে কড়া স্বরে বলল, কুমি, ওঠ, কথা শোন, যা, চুল বাঁধকে যা। আমি যাব না। যাবি নে? চুলের মুঠি ধরে টানবো নাকি? ওঠ। দিন দিন ইয়ে হচ্ছে না একদম, ওঠ বলছি। কবি বিরক্ত না করে বিছানা থেকে দালানে চুল বাঁধতে বসে গেল। সাজানো গোজানো বাদ গেল না। মেয়ে দেখানোও হলো, কিন্তু ফল সমানই দাঁড়ালো। অর্থাৎ পাত্রপক্ষ বাড়ি থেকে চিঠি দেবে বলে গেল। জামালপুরে কাজে এসে যোগ দিল হিরু, কিন্তু সে যেন সর্বদাই অন্যমনস্ক থাকে। কুমির জন্য এত চেষ্টা করেও কিছু একটা করতে পারল না শেষ পর্যন্ত। কি করা যায়? এদিকে কুমিদের বাড়িতেও তার পসারটা নষ্ট হচ্ছে। তার আনা সম্বন্ধগুলো কিছুতেই হচ্ছে না, বারবারই তার হার হচ্ছে। এবার সেখানেও কথা তুলবার মুখ নেই তার। অত বড় বড় সম্বন্ধ নিয়ে যাওয়াই বোধহয় ভুল হয়েছে। কুমির ভালো ঘর জুটিয়ে তাকে একটা থিতু করার ব্যাকুল আগ্রহ
করে যে সে ভুল করেছিল সেটা এখন সে ভাবছে নিজেই। লজ্জায় সে পিসিমার বাড়ি যাওয়া ছেড়ে দিল। বছর 2-3 কেটে গেল এইভাবে। হিরু চাকরিতে খুব উন্নতি করল তার সুন্দর চরিত্রের গুণে। চিফ ইঞ্জিনিয়ার অফিসে বদলি হলো, মাইনেও বাড়ল মাস থেকে। হিরু আর এখন সেই হিরু নেই, এমনি হয়। এতে আশ্চর্য হবার কিছু নেই। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর তিলে তিলে মানুষের দেহে এবং মনে পরিবর্তন হচ্ছে। অবশেষে পরিবর্তন এমন গুরুতর হয়ে ওঠে যে বহুকাল পরে আবার সাক্ষাৎ হলে আগের মানুষটাকে আর চেনাই যায় না। হিরু ধীরে ধীরে বদলেছে। অল্প অল্প করে সে কুমিকে ভুলেছে। রামকৃষ্ণ আশ্রমে যাবার বাসনাও এখন তার নেই বর্তমানে। এর মূলে একটা কারণ আছে, সেটা এখানে বলি। জামালপুরে একজন কয়লার ইন্সপেক্টর ছিলেন। তার বাড়ি হুগলি জেলায়। রুড়কির পাস ইঞ্জিনিয়ার। বেশ মোটা মাইনে পেতেন, কিন্তু অদৃষ্টের দোষে তার ছোট মেয়েটার বিয়ে দিতে গিয়ে তিনি সর্বশান্ত হয়ে গেছিলেন। এখন একটা মেয়ে তার বাকি। হিরুর সঙ্গে এই পরিবারের বেশ ঘনিষ্ঠতা জন্মেছিল। সুষমা হিরুর সামনে যখনই বার হয় তাকে দাদা বলে ডাকে। কখনো কখনো নিজের একা ছবি দেখায়, গল্প করে, গান শোনায়। একদিন হঠাৎ হিরুর মনে হলো সুষমার মুখখানি কি সুন্দর, আর চোখ দুটো সত্যিই ভালো। পরেই ভাবল, ছি, এসব কি ভাবছি, এরা ভাবতে নেই। আর একদিন এমনি হঠাৎ মনে হলো কুমির চেয়ে সুষমা দেখতে সুন্দর। কি তার গায়ের রং! তখনই নিজের চিন্তায় ভীত সংকুচিত হয়ে পড়ল সে। নাকি ভাবনা এসব তার? মনটাকে এসব জোর করে তাড়াতে হবে, কিন্তু জীবনকে প্রত্যাখ্যান করা অত সহজ হয় না। হলে আজ গেরুয়াধারী স্বামীজির ভিড়ে পৃথিবী ভর্তি হয়ে যেত। হিরুর বয়স কম, মন এখনো মরেনি। শুষ্ক শীর্ণ এক অতীত মনোভাবের কঙ্কালের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে তার নবীন সতেজ মন ঘোর আপত্তি করল। কুমির সঙ্গে যা কিছু ছিল সে তো অমূল তরু শুকিয়ে শীর্ণ হয়ে গেছে। আলো বাতাস পৃথিবীর স্পর্শ না পেয়ে। সুষমাকে নিয়ে বিয়ে করার কিছুদিন পরে সুষমার বাবা বয়লার ফাটার দুর্ঘটনায় মারা গেলেন। রেল কোম্পানি হিরুর শাশুড়িকে মোটা টাকা দিল এর জন্য। তারপর থেকে সুষমাকে নিয়ে শাশুড়িকে দেখার দায়িত্বও পড়ল। শাশুড়ির টাকা বাদ দিয়েও নিজের লাভের অংশ থেকে তখন বেশ কিছু টাকা দিয়ে কারবার তৈরি করেছে সে। সময়ের পরিবর্তনের সঙ্গে হিরুর চালচলনও বদলে গেল। রেলের কোয়ার্টার ছেড়ে দিয়ে মুঙ্গেরে গঙ্গার ধারে বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানেই সকলকে এখন রেখেছে। রেলে জামালপুরে যাতায়াত করে রোজ। মোটর এখনো হয়নি বটে, তবে বলতে শুরু করেছে মোটর না হলে আর চলছে না। ব্যবসা রাখতে গেলে ওটা নিতান্তই দরকার, বাবুগিরির জন্য নয়। হঠাৎ এই সময় দেশ থেকে পিসিমার চিঠি এলো। তিনি আর বেশি দিন বাঁচবেন না। বহুকাল হিরুকে দেখেননি তিনি। তার বড় ইচ্ছে মুঙ্গেরে হিরুর কাছে কিছুদিন থাকেন আর দুবেলা গঙ্গা স্নান করেন। সুরমা বলল, হ্যাঁ, উনি যখন আসতে চাইছেন একবার নিয়ে এসো না। আমিও তাকে কখনো দেখিনি, একবার দেখব। কদিন আর বাঁচবেন। বাসায় আর এমন কেউ ছিল না যাকে পাঠানো যায় পিসিমাকে আনতে। কাজেই হিরুই রওনা দিল। ভাদ্র মাস। দেশ এবার ভেসে গেছে অতিবৃষ্টিতে। কোদলা নদীতে নৌকোয় করে আসবার সময় দেখল
জল উঠে দুপাশের আউশ ধানের ক্ষেত্রে ডুবিয়ে দিয়েছে। অথচ এখন আকাশে মেঘ নেই, শরতের সুনীল আকাশ, নিচে রৌদ্র ভরা মাঠ। মাঠের মাঝে বন্যার জলের মধ্যে জেগে আছে ছোট ছোট ঘাস। পিসিমার গ্রামে নৌকো ভিড়তেই দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি, দুপাড়েই বন। অনেক দিন পর এখানে আসা। নদীর ঘাটে নেমে পথ চলতে চলতে সে মুখ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো, যে মুখ অনেক দিন আগে দেখা ছিল। জগতে আর কেউ তেমন কথা বলতে পারে না। অন্যের দূরের কোনো অবান্তর শূন্য ঘুরছে সুরমা, আর তার আকর্ষণে বাইরে এ রাজ্যে কেউ আছে বলে মনে হলো। এখানে গৃহাধিষ্ঠাত্রী দেবী আর একজন, তার একচ্ছত্র অধিকার এখানে। সুরমা কে এখানে? বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। হিরু নিজেই অবাক হয়ে গেল নিজের মনের কাছে। পিসিমা যথারীতি কান্নাকাটি করলেন অনেক দিন পর তাকে দেখে। আরও বেশ বুড়ি হয়ে গেছেন তিনি, তবে এখনও অথর্ব হননি। হিরুর জন্য ভাত চড়াতে যাচ্ছিলেন। হিরু বলল, তোমার কষ্ট হবে পিসিমা, আমি চিড়ে খেয়ে নেব, ওবেলা রেধক্ষণ। অনেকবার বলি বলি করেও কুমির কথাটা জিজ্ঞাসা করতে কিছুতেই পারছে না পিসিমাকে। একটু বিশ্রাম করে বেলা পড়লে হাটতলায় মজরু আক্তারের ডাক্তারখানায় গিয়ে কথা হবে। বসলেও সেখানে গিয়ে। মধু ডাক্তারের চুল দাড়িতে একটু পাক ধরেছে। সেখানে বসে খানিকটা গল্প হলো। মহিমবাবু 30-35 বছর আগে এ অঞ্চলের স্কুলের সাব ইন্সপেক্টরের চাকরি করতেন। এখন বোধহয় মরে ভূত হয়ে গেছেন, কিন্তু তাকে দেখাও অনেকক্ষণ হয়নি। জানি না, হয়তো নেই। সন্ধ্যা হবার পূর্বেই হিরু বটতলা থেকে উঠে পড়ল। মধু ডাক্তার বললে, আরে বসো হে হিরু, একটু বসো, সন্ধেটা তো সবে হলো, তারপর না হয় 2-1 হাত খেলা যাক। এখন না হয় বড়ই হয়েছ, পুরনো দিনের কথা কি ভুলে গেছো? হিরু পথশ্রমের অজুহাত দিয়ে উঠে পড়ল। সে বলল যে আমার শরীরটা ভালো নেই, এখন আর ভালো লাগছে না। কুমি এখানে আছে কিনা কে জানে। এই কথাটা মধু ডাক্তারকেও জিজ্ঞাসা করে ভেবেছিল, কিন্তু করতে পারল না। অন্যমনস্কভাবে চলতে চলতে দেখল কখন কুমিদের পাড়াতে এসে পড়েছে। একমাত্র কুমিদের বাড়ির সামনেই সে এসে একটু দাঁড়িয়ে পড়ল। এ পাড়ার গাছে পালায়, ঘাসে পাতায়, সন্ধ্যার ছায়ায়, শাঁখের ডাকে সব কিছুতে যেন কুমি মাখানো। এই রকম সন্ধ্যায় কুমিদের বাড়ি এসে সে কত গল্প করেছে কুমির সঙ্গে। চুপ করে জিউলি গাছতলায় খানিকটা দাঁড়িয়ে রইল সে। তার সামনের পথটা দিয়ে 23-24 বছরে একটি মেয়ে দুটো গরুর দড়ি ধরে নিয়ে আসছে। কুমিদের বাড়ির কাছে বাঁশতলায় যখন এলো, তখন হিরু চিনতে পারল এ তো সেই কুমি। প্রথমটা সে যেন অবাক হয়ে গেল, আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল। সত্যিই তো কুমি। এখন অপ্রত্যাশিতভাবে এমনভাবে তাকে দেখবে কুমিও বুঝতে পারেনি। হঠাৎ হিরু এগিয়ে গিয়ে বলল, কুমি কেমন আছো, চিনতে পারছো? কুমি চমকে উঠল। অন্ধকার বোধ হয় একটু বেশি হয়েছিল, ভালো করে চিনতে একটু অসুবিধা হলো। বলল, না মানে কে? আরে আমি হিরু। কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ মুখ দিয়ে কথা বার হলো না। তারপর এসে পায়ের ধুলো নিয়ে বলল, কতদিন বাদে, কোথায় ছিলেন এতকাল? সেই জামালপুরে, আজই দুপুরে এসেছি। আর কোনো কথা মুখ দিয়ে বেরোলো না। ও এখন সুন্দর মুখশ্রীর এক নিরানন্দময় প্রতিমার মতো লাগলো। এতদিনে
মুখের চেহারাটা খুব একটা বদলায়নি যদিও। কুমি বলল, এসো, আমাদের বাড়ি এসো না হিরুদা। কত কথা যে তোমার সঙ্গে আছে, এই বছরে অনেক কথা জমে রয়েছে। তুমি তো এ পথে আসোই না এখন আর। হয়েছে, সেই কুমি। ওর মুখে হাসি নেই, পুরনো দিনের মতোই আবার ফুটে উঠেছে একটু করুণ হাসি। হিরু বলল, আহা, ওর বকুনির শ্রোতা এতদিন পায়নি বলেই বোধহয় মুখখানা ম্লান হয়েছিল। তুই আগে চল কুমি, আমি পিছনে পিছনে যাচ্ছি। তুমি আগে চলো না হিরুদা। 4-5 বছরের একটা ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল। কুমিকে দেখে বলল, ওই তো মা এসে গেছে। বসো হিরুদা, পিঁড়ি পেতে দিই। মা তো বাড়িতে নেই, ও পাড়ায় গেছে, একটু পরেই চলে আসবে। দাঁড়াও। তারপরে বলল, একটু দাঁড়াও, তোমাকে একটু মুড়ি দিই, নারকোল কোড়া ছোলা দিয়ে। সেই মাটির ঘর সেই রকমই আছে। সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিতে যাচ্ছে পুরনো দিনের মতোই, যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়িতে বসে গল্প করত। তবুও কত পরিবর্তন হয়ে গেছে, কত ব্যবধান এখন কুমির মধ্যে, আগের কুমির। কুমি প্রদীপ নিয়ে এগিয়ে গেল, চাল ভাজতে বসলো। তারপর ওকে খেতে দিয়ে সামনে বসলো। হিরু বলল, কোথায় বিয়ে করলো কুমি? কোথায় তোমার বিয়ে হলো? কুমি লজ্জায় চোখ নামিয়ে বলল, শামটা। তা বেশ। তারপর কুমি বলল, কদিন থাকবে এখানে হিরুদা? থাকবার জো নেই গো, কাজ ফেলে এসেছি, পিসিমাকে নিয়ে কালই চলে যাব। পিসিমা চিঠি দিয়েছিল তাই এসেছি। না না হিরুদা, সে কি হয়? কাল তো ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কাল কোথাও তোমার যাওয়া হবে না। তারপর বৌদিকে নিয়ে এসেছো? তোমার কয় ছেলে মেয়ে? 2টি ছেলে 1টি মেয়ে। বেশ বেশ, আচ্ছা। আমার কথা মনে পড়ে হিরুদা? মনে খুব পড়তো না, কিন্তু এ কথাও ঠিক যে এখন তেমন কিছু মনে পড়ছে না। কুমির পরনে একটা ছেঁড়া আধময়লা কাপড়, দারিদ্র্য তার সারা শরীরে লেগে আছে। ঘণ্টা 2 পরে কুমির মা এসে হাজির হলেন, বললেন, কেমন আছো হিরু? ভালো আছো তো? কুমি তোমার কত কথা বলে, প্রায় তোমার কথা বলে। তারপর তিনি বাইরে গেলেন। তারপরে কুমি ঝাঁঝালো সুরে বলে উঠল, মা, তুমি কেন যে বারবার এরকম বলো? মা চোখটা মুছে বললেন, আর কি বলি, এদিকে তো আমাদের এই অবস্থা। মেয়েটার পরনে একটা ভালো কাপড় নেই। জামাই আসে যায়, কাপড়ের কথা বলি, কানেও তোলে না জানো। আমি যে কি করে চালাই সে তো আমিই জানি, আমার অদৃষ্ট নইলে কি। কুমি আবার ঝাঁঝালো কণ্ঠে বলে, মা, বেশি বেশি কেন এক কথা বলো? বারণ করলে শোনো না। অদৃষ্ট, হ্যাঁ অদৃষ্টই। সে আজ কোথায়, আর কুমি কোথায় পড়ে আছে, কষ্ট পায়। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই, কিছুই দেখলে না, কিছুই ভোগ করলে না, সবই অদৃষ্ট ছাড়া আর কি। খানিক রাত্রে হিরু উঠল। কুমি প্রদীপ ধরে এগিয়ে গেল পথ পর্যন্ত। বলল, আমাদের হেরিকেন লণ্ঠন তো নেই, একটা প্যাকাটি জেলে দিই, নিয়ে যাও হিরুদা, বাঁশবনটা বড্ড অন্ধকার। সকালে কুমির পিসিমা বাড়ি এসে ডাক দিল, কি হচ্ছে ও হিরুদা? এই যে কুমি, কামিয়ে নিলাম, এইবার নাইব। চলো, আজকে আমার বাড়ির নেমন্তন্ন জানো তো? হিরু বেলা 10টার মধ্যে ওদের বাড়ি গেল। আজ আর রান্নার হাঙ্গামা নেই, কুমি বলল। আজ কিন্তু পান্তা খেতে হবে জানো তো, আর কচুর শাক, আর আর কি জিনিস বলো তো? কুমির মা বলল, কাল রাত্রে তুই চলে যাবার পর মেয়ে কত রাত পর্যন্ত তোর জন্য নারকেল কুমড়ো রাঁধতে বসলো। বলল, হিরুদা বড্ড ভালোবাসে, কাল সকালে খেতে বলবো, রেঁধে রাখি। কুমির স্নান করে এসে
একখানা ধোয়া শাড়ি পরে আমাকে খেতে দিল। বোধহয় একটি ওর ভালো কাপড় আছে। কিন্তু খানিকটা বসবার পর হিরুর ভ্রমটা ঘুচে গেল। বাইরের চেহারাটা যতই বদলে যাক না কেন, তার সামনে সে আগের কুমি রয়েছে, একটুও বদলায়নি। কি চমৎকার কুমির সেই হাসি! হিরুর মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল একটা সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা এবং অদ্ভুত মনের ভাব। কুমিকে সে সর্বশান্তভাবে বিলিয়ে দিতে চায়। কুমি কত কি বকছে, কত কি করেছে, কিন্তু তাকে ভোলা যায় না। হিরু কুমিকে অনেক কিছু দিতে চায়, জামা কাপড়, কিন্তু সে নিতে চায় না। হিরু চুপ করে গেল। এতখানি বলে সে ভালো করেনি বোধহয়। ঝোঁকের মাথায় সে বলে ফেলেছে, কুমি যা ঢাকতে চায় ও তো বা কুমির আত্মসম্মান। কুমি বলল, আবার কবে আসবে হিরুদা? সত্যি কথা যদি শুনতে চাও, আমার যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু আবার বাজে বকতে শুরু করেছো হিরুদা। তোমার যা যা কিছু সব সামনে, চোখের সামনে আড়াল, মনে থাকে না না? আর ঘুরিয়ে ফিরে যত বাজে বকুনি। তুমি তো জানো না এইটুকু বাজে বকতে আমি ইচ্ছা করলে থাকতে পারি ভেবেছিস না? হ্যাঁ, থাকো না, দেখি কাজকর্ম বন্ধ করে বৌদি এসে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে। আচ্ছা সে থাক, এখন উত্তর তোকে দিতে হবে। আমি যদি এখানে থাকি তুই খুশি হোস? উফ মা গো, মুখ বুঝে খেয়ে নাও দেখি, বেশি কথা বলো না তো। হিরু দুঃখিতভাবে বলল, আমার এই কথা উত্তর দিবি না না কুমি? তুই বদলে গেছিস, আমি এভাবেই ভাবতে পারি না জানিস। আচ্ছা বেশ। কুমি হেসে লুটিয়ে পড়ল। আমার ডাকে কাঁদতে ইচ্ছা করে হিরুদা, জানো। তুমি এরকম কথা আমাকে আর বলবে না। কুমি রাগ করিস না, অনেক কাজের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বুদ্ধিটা হয়ে গেছে। যাক, বাঁচলাম কুমি। পায়েসটা খাও না, তোমার পায়ে পড়ি, খুব ভালো লাগবে দেখো। কুমি পরদিন এসে বিছানা বাক্স সব গুছিয়ে দিল। ঘাট পর্যন্ত এসে ওদের নৌকায় উঠিয়ে দিল। নৌকা ছেড়ে যখন অনেকটা চলে গেছে, তখনও কুমি ডাঙায় দাঁড়িয়ে আছে। দুপারের নদীচর নির্জন, দুপুরের রৌদ্র আজ বড় প্রখর। আকাশ অদ্ভুত ধরনের নীল, মেঘহীন। তারপর কুমি এখনো কি ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে? আমি তো পৌঁছে গেলাম, ঠিক সেই ছেলেবেলাকার মতো। রেলের বাঁশির আওয়াজ। হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাট দেখা যাচ্ছে, সিগন্যাল নামানো। বোধহয় ডাউন ট্রেনটা আসবার আর দেরি নেই। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি এখনও আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য না হন, তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই।